আমাদের ওষুধ শিল্পের একজন খুব মজা করে এটা বলেন যে বেচলাম কোটি কোটি ট্যাবলেট, টাকায় হাজার হাজার আসলো। দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে বাংলাদেশের ওষুধ। 100 টাকার ওষুধ বিক্রি করলে ঘরে আসে 15 টাকা, এখন আসছে 5 টাকা। হোল বাঞ্চ অফ এন্টারপ্রেনিয়র্স এখন এসেনশিয়ালি বসে আছে সারাক্ষণ ধরে, এই আমাকে শেষ করে দিল নাকি, আমাকে শেষ করে দিল নাকি। আপনার বক্তব্যই কোট করছি, এদেশে উদ্যোক্তাদের ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয়, সেটি বাদ দিতে হবে। তো এখন কি আপনাদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হয়? ও অ্যাবসলিউটলি। সোশ্যাল মিডিয়াতে আমার যখন একটা ভিডিও আসে কি ছবি আসে, সাথে সাথে কমেন্ট, এটা চোর, ব্যবসায়ী মানে চোর, এটা চোর, এটা চোর। এই জিনিসটা এই গভর্নমেন্টের কেসে খেলানো হয়েছে আরো বেশি, যে বিজনেসম্যানরা খারাপ। সামনে এলডিসি গ্র্যাজুয়েশন আছে, তো এইটা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কোনো ধরনের চ্যালেঞ্জ, ঝুঁকি বা সম্ভাবনার কোন দিকগুলো নিয়ে আসতে পারে? এলডিসি গ্র্যাজুয়েশন ইজ ব্যাড ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ। এই ইন্টারিম গভর্নমেন্ট তো একদম একদম যে দৌড় দিয়েছে, লুঙ্গিতে কাঁচা মেরে যে দৌড় দিয়েছে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। আমন্ত্রণ জানাচ্ছি টিবিএস ফিউচারে। যারা হাসপাতালে সেবা নিতে গিয়েছেন, সরকারি হাসপাতালে হোক বা বেসরকারি হাসপাতালে হোক, কোথাও না কোথাও গিয়ে আপনার কোনো না কোনো ভোগান্তিতে পড়তে হয়েছে, কম বেশি এই অভিজ্ঞতা সবারই আছে। কিন্তু আপনি ঢাকা শহরের অলিগলি, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ফার্মাসিতে যাবেন ওষুধ কিনতে, সেই ওষুধ কিনতে গিয়ে কিন্তু আপনাকে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। সেই ওষুধগুলো আমাদের বাজারে অ্যাভেলেবল। মূল্য কতটা কম বেশি সেটা আলাদা আলোচনা, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। এবং সেটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের এখানে ওষুধ শিল্প খাতের যে উত্থানটা হয়েছে, দিস ইজ অ্যামেজিং উত্থান। এই উত্থানের ফল আমরা এখন সুফলটা পাচ্ছি। তাহলে এই ওষুধ শিল্পেরও একটা ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যৎটা কেমন হতে পারে? বিশ্ব ওষুধ শিল্পেরও একটা ভবিষ্যৎ আছে, সেটা কেমন হতে পারে? সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনায় যে অংশ নিচ্ছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহসভাপতি, দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস রেনাটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির। কায়সার কবির, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কেমন আছেন? ভালো। যেমনটা বলছিলাম, আপনারা তো ওষুধকে অ্যাটলিস্ট সারা দেশে অ্যাভেলেবল করেছেন। একসময় আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি ছিল সবচেয়ে বেশি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সিও আপনারা কমিয়ে এনেছেন। এখন বোধ হয়, আমি যদি ভুল না করে থাকি, 98% আমরা নিজেরাই প্রডিউস করে থাকি। ইটস এ গুড সাকসেস। তাহলে এই ওষুধ শিল্পের আপনি প্রথমে বিশ্ব ওষুধ শিল্প ধরেন আগামী 10 বছর পরে কোথায় যাচ্ছে? গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কী চেহারা হতে পারে? টেকনোলজি সব কিছু চেঞ্জ করে দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে আফটার 10 years? It's difficult to predict because it's changing so fast, and especially because of AI এর জন্যে যারা ওষুধ ইনভেন্ট করেন ওনাদের জন্য এখন এআই এর জন্যে ওই ইনভেনশনটা আগের চেয়ে অনেক সহজতর হয়ে গেছে। বিকজ যখন একটা মানুষ ওষুধ ইনভেন্ট করে, ওরা করে কি, ওরা দেখে শরীরের কোন অংশে গিয়ে এটা কাজ করবে, কোন সেলে গিয়ে এটা কাজ করবে। সো এআই এর আগে এই প্রসেসটা ওয়াজ খুব কমপ্লিকেটেড, এখনও খুব কমপ্লিকেটেড, বাট এআই ইজ মেকিং দিস মাচ ইজিয়ার। So that is point number one. তারপরে সেকেন্ড হচ্ছে এখন রেয়ার ডিজিজের দিকে একটা ফোকাস আসছে, স্পেশালি ইন রিচ কান্ট্রিজ। বিকজ ধরেন পুরা দেশে আপনার মেবি 500টা পেশেন্ট আছে রেয়ার ডিজিজে। এখন কিন্তু এমনি তো নর্মাল ফার্মাসিউটিক্যাল দিয়ে এটা হ্যান্ডেল করা সম্ভব না। সো এদের জন্যে স্পেসিফিক্যালি কাস্টমার স্পেসিফিক কি ওষুধ ডিজাইন করতে হবে। সো দিজ আর ডিজাইনার ড্রাগস ফর ভেরি কমপ্লিকেটেড রেয়ার ডিজিজেস। সো এইদিকে একটা চলে যাচ্ছে। তারপরে আরেকটা সাইজ যেটা যাচ্ছে, যেটা ইজ বায়ো ইলেকট্রিক ইমপ্লান্টস। আই মিন, সো দ্যাট উইল take care of releasing medicine in your body, or it will do something mechanical in your body. So so আপনার চিকিৎসাটা আরো সহজতর, মোর এফিশিয়েন্ট হয়ে যাবে। সো দ্য টেকনোলজি যেটা হচ্ছে এত তাড়াতাড়ি বদলাচ্ছে যে ইভেন আমরা যাদেরকে বলা হয় জেনেরিক কোম্পানির, সেখানে আমাদের উই ক্যানট জাস্ট হ্যাভ normal একটা ট্যাবলেট, you can't just say paracetamol, ওটা that will get you nowhere. আপনি বেচতে পারবেন,
আপনি বেচবেন, আমাদের ওষুধ শিল্পের একজন খুব মজা করে এটা বলেন যে বেচলাম কোটি কোটি ট্যাবলেট, টাকায় হাজার হাজার আসলো। সো এই পয়েন্টটা সো ইউ উইল নট মেক এনি মানি। সো ইভেন জেনারিক ফিল্ডে আপনার কিছু ইনোভেশন আনতে হবে যে আপনার ওষুধটা এই কারণে একটু তফাৎ আছে। সো এইখানে অনেক রিসার্চ হচ্ছে এখন, হাউ টু মেক জেনারিক, এইগুলো এদেরকে বলা হয় সুপার জেনারিক্স, ইউনো। সো এইগুলো জিনিসে দুনিয়াটা বদলে যাচ্ছে। আমরা কতটা বদলে যাচ্ছি, আমাদের ফিউচারটা কেমন হতে যাচ্ছে আমাদের ফার্মা সেক্টরে? ওয়েল, ফার্স্ট অফ অল আমি আই এম ভেরি গ্ল্যাড আপনি ফিউচার নিয়ে জিজ্ঞেস করছেন, বিকজ হোয়াটস হ্যাপেন যে 2023 থেকে আমাদের পিছনে সরকার যেভাবে লেগেছে, আওয়ামী লীগের শেষের দিকটা অ্যান্ড এই ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে পিছনে লেগেছে, ওষুধের দাম কমান, যদিও অনেক কারণে খরচ বেড়ে যাওয়াতে, টাকার অবমূল্যায়ন হওয়াতে আমাদের ফিনান্সিয়াল অবস্থা কিন্তু ভালো না, এটা বলে কোনো লাভ হচ্ছে না। সো হোয়াট ইজ হ্যাপেনিং ইজ যে ফ্রম 2023 আমাদের চিন্তা হচ্ছে আমরা কি কয়েক বছর পর বেঁচে থাকবো নাকি কোম্পানিগুলো শেষ হয়ে যাবে। তাহলে কি আমাদের কি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের? ওয়েল, এটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা হয় এইভাবে, ইটস নট দ্যাট হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল, কিছু সাইনস আসে। প্রথমে হচ্ছে আপনি দেখবেন ছোট কোম্পানিগুলো কি করছে। সো কিছুদিন পর ওষুধ শিল্প সমিতি থেকে একটা ডেটা আসবে, একটা খুব বড় সংখ্যক ছোট কোম্পানি বন্ধ হয়ে গেছে। And these companies used to employ thousands of workers. এমনিতে we have an unemployment situation, and এই কোম্পানিগুলো যেহেতু এদের ব্র্যান্ড স্ট্রং না, মানে আপনি যখন ওষুধের দোকানে যাবেন তখন বলবেন না যে এই ছোট কোম্পানির ওষুধটা আমাকে দাও, মানে ওটা ইফেক্টিভলি কেমিস্ট পুশ করতো এটা সস্তা আছে এটা নেন। এখন এই কোম্পানিগুলো কোয়াইটলি বন্ধ হয়ে গেছে, ইউনো। সো এদের লোন ছিল, সো ব্যাংকিং সেক্টরের ক্ষতি হবে, তো এদের যে একটা ভবিষ্যৎ ছিল যারা ইনভেস্ট করেছিল এদের টাকা মার যাবে। সো এইখানে আই ওয়ন্ট বি সারপ্রাইজড, আমি যে ইনিশিয়াল ডেটা যেটা দেখছি 30 থেকে 40টা কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে। নাও ওয়েন ইউ কাম টু দ্য সাইজ অফ কোম্পানিজ, সে আমাদের কোম্পানিটা যেমন, ওরা বিপদে আছে কিভাবে এটা আপনারা বুঝবেন। যেমন গত বছর আমরা 140টা ওষুধ ডিসকন্টিনিউ করে দিয়েছি, বিকজ এটা আর বানানো পোষাচ্ছে না। সো এটা আমরা আমাদের অ্যানুয়াল রিপোর্টেও লিস্ট দেওয়া আছে। সো যখন একটা জিনিস ধ্বংস হতে যায়, সো ইটস ভেরি ড্রামাটিক, সে সব ধ্বংস হয়ে গেল, বাট দিজ আর দ্য সাইন্স যে ওষুধ শিল্পর ভীষণ স্ট্রেসে আছে, অ্যান্ড ইভেন বড় কোম্পানিগুলো ধাক্কা খাচ্ছে। অ্যান্ড ইউ সি হোয়াট হ্যাপেন্স ইজ, যখন টাকার অবমূল্যায়নটা হয়, যেমন এই র মেটেরিয়াল কষ্ট বাড়বে ওইটাই, বাট যে জিনিসটা হয় যে আপনি ধরেন ইনভেস্ট করলেন, আপনি মেশিন অর্ডার দিয়েছেন, সে $1 মিলিয়ন মেশিন অর্ডার দিলেন, কিন্তু টাকা পড়ে গেল ডলারের এগেনস্টে বাই 50%। সো আপনার হিসাব করেছেন আপনি 1 মিলিয়নে, কিন্তু বাই দ্য টাইম আপনার চিটাগং পোর্টে সব কিছু আসলো, ওটা $1.5 মিলিয়ন হয়ে গেল। সো দিস থিংস অ্যাড আপ কোম্পানিজ ডেটস অ্যান্ড কোম্পানিকে বিপদে ফেলে দেয়। সো দিস ইজ হোয়াটস হ্যাপনিং ইন দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড এটা আমরা বারবার গভর্নমেন্টকে বলছি যে আপনারা ওই চিন্তাটা থেকে বেরোন, আপনারা তো কোটি কোটি টাকা বানান, সো আমরা তো কোটি কোটি টাকা খরচও করি। আপনি যেমনটা বলছিলেন সরকার পেছনে লেগেছে মানে কি? আপনাদেরকে ওষুধের দাম কমাতে বলছে, নাকি আপনাদের কোম্পানিগুলো ট্যাক্স ফাঁকি দিচ্ছে যে ট্যাক্স দেওয়ার জন্য? কোনটা কারণ আসলে? ওষুধের দাম কমাতে বলছে। ওষুধের দাম কমানো পসিবল কিনা এটা কমপ্লেন বাজারেও আছে, লোকজন বলে আমাদের ওষুধের দাম বেশি। আচ্ছা, তো এখন ওষুধের দাম বেশি, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, কিসের তুলনায়? সো দের ইজ আ ডেটা যেটা আমি TBSকে আগে দিয়েছি, এটা অনেকগুলো দেশের আমাদের যে মেইন এসেনশিয়াল ড্রাগস লিস্টে যে ড্রাগসগুলো আছে, ওটা টপ 20 ড্রাগসের আমি ডেটা পাঠিয়েছি। এখন এই ডেটাটা আপনারাও
গুগল করে কি চ্যাট সেই জিপিটি dataটা কি বলছে আপনি যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন। ওটা তো একদম দেখে স্পষ্ট যে সবচেয়ে কম দাম হচ্ছে দুনিয়ার মধ্যে, সবচেয়ে কম দাম হচ্ছে বাংলাদেশের ওষুধ। তো এখন আপনি কত কমাবেন? এখন আমি ওই আরেকটা কথা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, এই যেমন রেনাটা তো পাবলিক লিস্টেড কোম্পানি, আপনি তো আগে দেখেছেন রেনাটা কিভাবে প্রফিট করে, মানে 100 টাকার ওষুধ বিক্রি করলে ঘরে আসে 15 টাকা, এখন আসছে 5 টাকা। আবার এমন অভিযোগও করা হয় কোম্পানিগুলো সম্পর্কে, যেটা হলো প্রমোশনাল ফোর্স, এটাতে এত বেশি তারা ব্যয় করে যে ব্যয়টা আসলে আপনার কনজিউমারের উপর পাস করে দেয়। That's not actually true. মানে আপনি যদি if you look at it as a proportion of sales as opposed to কয় কোটি টাকা খরচ করছে, as a proportion of sales is very little. So আপনি যদি ওটাকে সরিয়েও দেন, I don't think it affects things by more than 2 to 3%. তাহলে আজকের এই দিনে আমার সাথে আলোচনায় বসে আপনি আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের ফিউচারটা কেমন দেখছেন? আপনি বলছেন অনেক বেশি দূরে প্রেডিক্ট করতে পারবো না বিকজ অফ টেকনোলজিক্যাল যে ড্রাস্টিক শিফট হচ্ছে। 1-2 বছরেরটা কেমন প্রেডিক্ট করছেন আমাদের ফিউচারটা ফার্মাসিউটিক্যাল? ওকে, যেমন হচ্ছে এখন ফার্মাসিউটিক্যালের ওয়ান অফ দ্য সেক্টরস ইজ এ ভেরি প্রমিসিং সেক্টর বিভিন্ন কারণে। একটা হচ্ছে দেখেন বাংলাদেশের যে শিল্প হয়, আমাদের একটা কমন থ্রেড আছে, উইচ ইজ আমাদেরটা সবচেয়ে কম দাম বিশ্বের মধ্যে। আমরা সো উই আর সর্ট অফ রেস টু দ্য বটম, কে কত কম দামে দিতে পারে, সো দ্য ভ্যালিউ এডিশন টু থিংস। না, বাংলাদেশের আমরা সবচেয়ে সস্তা জিনিস বানাই, আমাদের টি শার্ট সবচেয়ে সস্তা, আমাদের ওষুধ, আমাদের জুতা সবচেয়ে সস্তা। সি, this will not get you very far in the future. এখন it's very important because আমাদের দেশটা তো, আমরা তো ইন্ডাস্ট্রি তো বড় হয়েছে বিকজ আমাদের লেবার কস্টস আর লো। এইভাবেই তো গার্মেন্টস বড় হয়েছে, এইভাবেই তো আমাদের লেদার সেক্টর বড় হয়েছে। কিন্তু what happens is over time যারা সস্তা মার্কেটে অপারেট করে, the market always goes against them. আপনি একটা ভালো পয়েন্ট রেজ করেছেন। আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট, আপনি অক্সফোর্ড থেকে এমফিল করেছেন ইকোনমিক্সের অর্থনীতিবিদরা বলে থাকেন যেটা একদম নিম্ন পর্যায় থেকে, অর্থনীতি নিম্ন পর্যায়ে যারা আসলে বটমে আছে সেখান থেকে জাম্প করা ইজি, বাট আপনি যখন একটা মিডিয়াম লেভেলে চলে আসবেন তখন হচ্ছে মুভ করা ফরওয়ার্ড করে দিতে। তাহলে আমাদের ফার্মাসিউটিক্যালসটাও কি ওই রকম একটা জায়গায় এসে পড়ছে? It's a middle income trap, and a middle income trap এটা বাংলাদেশ পড়ার চান্স আছে because there's not much R&D going on. So every field has to produce something new করে আপনার এক্সট্রা ভ্যালু এডিশন করে আপনার বাজারে যেতে হবে, I have something new. কিন্তু মুশকিল হচ্ছে আমরা সবসময় we've gotten into না, আমরা সবচেয়ে নিউ না, we're the cheapest. এই চিন্তা থেকে আমাদের বেরোতে হবে। And I tell you why. First, একটা তো বলছি আপনাকে, আমি একটু আগে বলেছি যেমন ওষুধ শিল্পে you can't make money just selling paracetamol. There has to be something special about your drug, So ওটা করতে হলে আপনার একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করতে গেলে মানুষের মাথায় বুদ্ধি লাগবে, বুদ্ধিওয়ালা মানুষ লাগবে। অ্যান্ড এইখানে বাংলাদেশ ইজ পয়েসড কোয়াইট ওয়েল। মানে ইভেন দো আমরা এখন দেখছি যে ইউনিভার্সিটিতে বেশ সমস্যা হচ্ছে, সো অন অ্যান্ড সো ফোর্থ, বাট দ্য মেইন পয়েন্ট it is not, we still have a lot of people graduating every year. সমস্যা হোক না কেন, বাট ইন টার্মস অফ নাম্বারস অনেক লোক গ্র্যাজুয়েট করে। অ্যান্ড এর মধ্যে একটা স্তর আছে, এরা বেশ চালাক। বাট দ্য প্রবলেম ইজ ওরা যখন বাংলাদেশের দিকে দেখে প্যারাসিটামল বানানোর আমার কোনো ইচ্ছা নাই, আমার টি শার্ট বানানোর কোনো ইচ্ছা নাই, আমার এই স্যান্ডেল বানানোর কোনো ইচ্ছা নাই, আমি পিএইচডি করতে বিদেশে চলে যাব। দিস ইজ হাউ খুব চালাক ইউনিভার্সিটি স্টুডেন্টস থিঙ্ক। ওদের প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে কি করে বেরোনো যায়। সো দিস ইজ আ হিউজ লস টু বাংলাদেশ। তারা এখানে ফিউচার খুঁজে পায় না, না, একদমই না। মানে দে আর লুকিং অ্যাট ইট যে কি হচ্ছে এটা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখে, তারপর আরও দে লিটল থিংস যে
বাংলাদেশ ইজ আ ভেরি স্ট্রেসফুল প্লেস আপনার 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে, অল অফ দিস। সো আনলেস ইউ আর ডুইং সামথিং রিয়েলি মিনিংফুল ইন ইউর লাইফ, এই দেশটাকে হ্যান্ডেল করে। স্ট্রেসফুল না, আনপ্রেডিক্টেবল। আপনি 1 কিলোমিটার 1 ঘন্টায় যেতে পারবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। সেটাও এন্ড তারপর হোয়াট পিপল উইল ডু, যারা ভালো কাজ করছে ওরা রেকগনিশন না পেয়ে, যারা চোর ওরা দিন দিন বড় হচ্ছে, এইগুলো নিতে খুব কষ্ট লাগে। এন্ড তারপর ইটস নট মেরিট বেস, যে আমি খুব ভালো ছাত্র, তা আমি একটা সম্মান পাবো না কেন? ও পাচ্ছে না, somebody else is getting it. So আমি দেখেছি বাংলাদেশের অ্যাট্রাকশনটা হলো এখানে অনেক কিছু করা যায়। ইউ ক্যান মেক আ হিউজ ডিফারেন্স, যেটা আপনি বিদেশে বসে পারবেন না। বিদেশে দেল গিভ ইউ আ লিটল কিউবিকল অফিসে, ওখানে হাজার হাজার লোক কাজ করছে, ওখানে ইউ আর আ লিটল ডট। ওয়ার ইজ বাংলাদেশে আপনি কাজ করে লক্ষ লক্ষ লোকের ভাগ্য পরিবর্তন করতে পারেন। সো বাংলাদেশে যারা সাকসেসফুল হয়, ইটস ভেরি স্যাটিসফাইং। তখন ট্রাফিক জ্যামে বসে থাকতে অত খারাপ লাগে না, বিকজ ইউ আর থিঙ্কিং যে আমি এত ভালো কাজ করছি, সো ইটস কিন্তু আমার মনে হয় ফার্মাসিউটিক্যাল সেক্টর ইজ ওয়ান সেক্টর যেখানে এই ট্যালেন্টগুলোকে অ্যাট্রাক্ট করা যায়। অ্যান্ড দে ডোন্ট নেসেসারিলি হ্যাভ টু বি ফ্রম ফার্মাসি, ইফ দে আর ইন ইঞ্জিনিয়ারিং, অল উই নিড, ইটস নট হোয়াট আপনি ইউনিভার্সিটিতে কী শিখেছেন, জিনিস হচ্ছে আপনার মাথায় ঘিলু আছে নাকি। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1। আপনাকে যদি একটা কঠিন কিছু, নতুন কিছু আমি পড়তে দিই, আপনি কি ভয় পেয়ে যাবেন? যেমন ফর এক্সাম্পল, আমি তো কোনোদিন সায়েন্স পড়িনি, সো আই ডিড ইকোনমিক্স, বাট যখন আই হ্যাড টু রান আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আই picked up a book on pharmacy, and my question, বুঝবো না কেন? এক্স্যাক্টলি, বুঝবো না কেন? এটা নাথিং অল দ্যাট ডিফিকাল্ট ইন হিয়ার। সো এই অ্যাটিটিউডটা লাগে, ইফ ইউ ক্যান, পারবো না কেন? সো আমি অনেকজনকে দেখেছি, সেই ট্যালেন্টগুলোকে আমরা ধরে রাখতে পারছি না কেন, বা হান্ট করতে পারছি কিনা। আপনাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরও যারা আছে, এখানে সরকারের কোনো আপনার ইনসেন্টিভের ঘাটতি থাকতে পারে, কোনো মাস্টার প্ল্যান না থাকতে পারে, ট্যালেন্টগুলো কি করবে, ফার্মাসিউটিক্যালস অ্যালোন কি কিছু করতে পারে কিনা। না, এটা ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা করছে, বাট ইট ইজ ডুইং দিস অন আ স্মল স্কেল। সো যে আমি দেখেছি, যখন আমার খুব চালাক লোকদের সাথে কাজ করতে ভালো লাগে, বাট দের ইজ ওয়ান থিং অ্যাবাউট চালাক লোক, ওরা খুব তাড়াতাড়ি বোর্ড হয়ে যায়। সো ওদেরকে আপনি যদি সারাক্ষণ চ্যালেঞ্জের মধ্যে না রাখেন, নতুন নতুন জিনিসে ওরা আপনাকে ছেড়ে চলে যাবে, ভূতের মতো। হ্যাঁ, একদম চলে যাবে। ওদের পেশেন্স অত বেশি না, মানে বাট ইউ হ্যাভ টু শো দেম, লুক, দুনিয়াতে এই জিনিসটা হচ্ছে, তুমি দুনিয়াতে এই জিনিসটা করছো, তোমার রোলটা হচ্ছে এইখানে। আমার খুব স্টার প্লেয়ার যারা, ওরা ইঞ্জিনিয়ারিং পড়েছে, দে হ্যাভ ডান ম্যাথমেটিক্স, and so the reason they can do pharmaceutical product development is they're very clever. আপনার কথায় আমি ভাবছিলাম আমাদের ফার্মাসিউটিক্যালস নিয়ে অনেক আশার কথা শুনবো, অনেক আশাবাদের কথা শুনবো, আপনি রিয়েলিটিতে আমাকে নিয়ে এসেছেন। তো এখন রিয়েলিটিটা খুব বেশি আপনার প্লেজেন্ট না। নো, না, রিয়ালিটিটা আপনার কাছে এই মুহূর্তে প্লেজেন্ট না, বিকজ যখন আমার সাথে কথা বলেন, আমার মাথায় ঘুরছে, রেনাটা কি 3 বছর পর কোম্পানিটি কি থাকবে, আমার হাতে কি কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে? তাহলে এই যে আমার যে ওষুধ শিল্প খাতটা, আমরা যে রাইজের কথা বললাম, শুরুতে যেমন বললাম যে প্রাইস নিয়ে ডিবেট থাকতে পারে, বাট আমরা এটা অ্যাভেলেবল করতে পারছি কিনা, 90%, 98% আমার কনজাম্পশনের যে ডিমান্ড, সেটা আমি ফুলফিল করতে পারছি। তো এখানে যদি একটা, আপনি যেটা সার্ভাইভ করতে পারবে কি পারবে না, এটা যদি আবার আমরা রিভার্স হয়ে যায়, আবার যদি ইম্পোর্টের দিকে ফিরে যাই, তো সেটা ইকোনমির উপরে কি প্রেশার পড়বে, লেবার ফোর্সের উপরে। আমি খুব নেগেটিভ হতে চাই না, বাট আপনার প্রশ্নের উত্তরটা দিই। আপনি যদি আফগানিস্তানের ওষুধের মার্কেটটা দেখেন, আফগানিস্তানের ইকোনমি ইজ মাচ স্মলার দ্যান আওয়ার্স, কিন্তু আফগানিস্তানের ওষুধের দাম আমাদের 2 থেকে 3 গুণ। সো দ্যাটস হোয়াট, বাংলাদেশ ওষুধ ইন্ডাস্ট্রি থাকাতে আমাদের সুবিধা হয়েছে এটা, যে আমরা সস্তায় ভালো ওষুধ পাচ্ছি। আমরা বেশি খাই ওষুধ।
আই থিঙ্ক বাঙালিরা সব কিছু বাড়াবাড়ি করে, মানে ওষুধেও বাড়াবাড়ি করে। সো দ্যাট ইজ সামথিং যে একটা শিখানো। বাট আইল টেল ইউ, আমি ঠিক পেসিমিস্টিক না, কারণ আমি বিকজ আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড হোপ ইন সামথিং, নাহলে বেঁচে থেকে লাভটা কি। সো এখন ইলেকশন আসবে, অ্যান্ড আই এম হোপিং যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেই আসুক না কেন, দে উইল বি আ লট more business friendly than this. They will mean business. Then, so এটা হলে I think there are big things can happen. আপনাকে বলি, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। ইজ নট জাস্ট রেনাটার কি করে, এটা আপনাদের পেপারেই প্রত্যেক মাসে একবার না একবার করে নিউজ আসে যে এই ফার্স্ট টাইম এই মার্কেটে এই ওষুধটা দিল রেনাটা, মানে দুনিয়ায় কারো নাই, রেনাটা এই ওষুধ দিল, এইরকম নিউজ রেগুলারলি পাচ্ছেন। ইটস নট অনলি রেনাটা, কিছুদিন আগে বেক্সেমকো হ্যাজ কাম আপ উইথ ওয়ান অফ দোজ ড্রাগস, যেটা আপনাকে বলছিলাম যে 500 পেশেন্ট আছে ও সামথিং। ইউএসএতে দে হ্যাভ লঞ্চড দিস at less than half the price. It's developed by Bexemco. Tarpor, if you look at Incepta, who are very, very good at biotechnology, they have collaborations with Oxford University, Imperial College, University of Pennsylvania, arekta bodo university naam chilo, I can't remember. You look at SKF, they're making world-class insulin in partnership with Novo Nordisk. So there are good things that are happening. Ekhon byapar hocche, you see a whole bunch of entrepreneurs ekhon essentially boshe ache সারাক্ষণ ধরে এই আমাকে শেষ করে দিল নাকি এইগুলো আতঙ্কটা কিসের? এই যে দাম কমিয়ে দিলে যে, শুনেন আমি বলি আপনাকে, দের আর থিংস দ্যাট আমি এখন আমেরিকায় বেচছি, এই ধরেন এই বছর বেচতে আরম্ভ করেছি, এইটার চিন্তা আমাদের মাথায় এসছে 7 বছর আগে, দ্য ইনভেস্টমেন্ট হয়েছে 7 বছর আগে। সো ইন ফার্মাসিউটিক্যাল ইউ নিড আ লট অফ সারপ্লাস টু বি এবল টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফিউচার। আপনার গত বছরের ডিসেম্বরে কোনো একটা প্রোগ্রামে, ওষুধ শিল্প সমিতির একটা প্রোগ্রামে আপনার একটা বক্তব্য আমি পড়ছিলাম, সেখানে আপনি বলছেন, যেটা হলো, আমি আপনার বক্তব্যই কোট করছি, এদেশে উদ্যোক্তাদের ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয়, সেটি বাদ দিতে হবে, আপনার একটা কমেন্ট ছিল। তো এখন কি আপনাদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হয়? অ্যাবসলিউটলি, হ্যাঁ। মানে এটা স্পেশালি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা আরো প্রকট হয়েছে। বিকজ একটা জিনিস জানেন, আওয়ামী লীগের শেষ দিকে বেশ কিছু খুব বড় ব্যবসায়ী দে টুক অ্যাডভান্টেজ অফ এই দেশ, ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে, করাপশনে সব ভরিয়ে দিয়েছে, গভর্নমেন্ট কন্ট্রাক্টসের সিংহভাগ ওরা নিয়েছে। সো একটা ব্যবসায়ীদের প্রতি একটা খারাপ ইমপ্রেশন এমনিতেও তো, মানে 1971 থেকে তো ব্যবসায়ীদের প্রতি একটা খারাপ ইমপ্রেশন, বাট ইট ওয়াজ চেঞ্জিং। বাট এই অলিগার্কসরা এসে একদম চিন্তা বদলে দিয়েছে। সো আমাকে যখন কেউ দেখে, মানে যেমন সোশ্যাল মিডিয়াতে আমার যখন একটা ভিডিও আসে কি ছবি আসে, সাথে সাথে কমেন্ট, এটা চোর, চোর, এটা চোর, এরকম আমাকে চিনিও না, মানে লম্বা কমেন্ট, এটা চোর। হ্যাঁ, তো এই জিনিসটা এই গভর্নমেন্টের কেসে খেলানো হয়েছে আরও বেশি, যে বিজনেসম্যানরা খারাপ। সো বাট ব্যাপার হচ্ছে, যেমন সেই ব্যাংক ডিফল্টে যেটা বিজনেসম্যানদের খুব বদনাম আছে, আমি যেটা শুনছি মোস্ট অফ দ্য ডিফল্ট কিন্তু একটা ছোট গ্রুপের হাতে। আমি পুরো ডেটাটা জানি না, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন হিয়ারিং। একদিক থেকে সরকারের পক্ষ থেকে বলা হয় যে চাকরি বাকরি না খুঁজে এন্টারপ্রেনার হতে, আবার যদি আপনি বলছেন এন্টারপ্রেনারদেরকে ঢালাওভাবে সবাইকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হয়। শুনেন, এনারা they're used to saying things, ভাষা কথা বলেন, খুব সুন্দর লাগে এগুলো চা মুড়ি খেতে এগুলো সুন্দর লাগে, বাট ইটস গট নাথিং টু ডু উইথ রিয়েলিজম। সবাই এন্টারপ্রেনার হতে পারে না, এন্টারপ্রেনার ইজ এ স্পেশাল ব্রিড। সো সবাই এন্টারপ্রেনার হবে তো আপনার গ্রামীণ ব্যাংক চালাবে কি, মানে কর্মচারী তো লাগবে, সবাই যদি এন্টারপ্রেনার হয়ে যায়। বাট
you can be an entrepreneurial manager. Exactly. Entrepreneurial manager because ওখানে আপনাকে বলবে দেখি তুমি কি করতে পারো, দিস ইজ ইয়োর, তোমার কাগজ কলমে দিস ইজ ইয়োর টাস্ক, বা তুমি কি করতে পারো। সো এখন বাংলাদেশে আমি ফার্মাসিউটিক্যালে দেখছি দে আর ডুইং ভেরি ইন্টারেস্টিং থিংস, ইউনো, ওরা বুঝতে পেরেছে যে আমি যদি R&D না করি আমি উঠতে পারবো না, অ্যান্ড R&D করতে হলে আমার চালাক লোক দরকার। অ্যান্ড আই অলসো ভেরি ইম্পর্টেন্ট, আমার বিদেশি কোম্পানিদের সাথে পার্টনারশিপ করা দরকার। সো বিকজ অনেকটা টেকনোলজি ওদের কাছ থেকেও আসতে পারে, বাট ইটস আ two-way street, which is very interesting. A whole bunch of technology যেটা ট্রান্সফার হচ্ছে এখন, it's actually from Bangladesh to America and Europe. So কিছু জায়গা কিন্তু ঘুরে গেছে, and this is happening very quietly. This is happening. তাহলে একটা ফিউচার আমাদের আছে, Definitely. ব্রাইট ফিউচার আছে। যেমন গত ফেব্রুয়ারিতে, আই থিঙ্ক এটা হলো আপনার গত বছর ফেব্রুয়ারিতে, ঢাকায় আপনাদের এশিয়ার ফার্মা এক্সপো হয়েছে। সেখানে আমাদের বাইরের কান্ট্রিগুলো থেকে যারা রিপ্রেজেন্টেটিভ এসেছিল, আমাদের ফার্মার ভবিষ্যৎ উজ্জ্বল বলে অনেকেই প্রেজ করেছে। মানে প্রবৃদ্ধির একটা স্কোপ আছে। তাহলে প্রবৃদ্ধির স্কোপ আছে, একটা পোটেনশিয়ালিটি আছে, সেটা ট্র্যাপ করতে হলে আমাদের কি করা উচিত, আর আমাদের প্রতিবন্ধকতাগুলো কী কী আছে যেগুলোকে ওভারকাম করতে পারলে আমরা আরও ফাস্ট মুভ করতে পারি। যেমন গ্লোবাল আপনার ড্রাগ মার্কেট $1.5 ট্রিলিয়ন মতো, ডলারের মতো। আমরা অনেকগুলো দেশে এক্সপোর্টও করে থাকি, কিন্তু এটার পরিমাণ খুবই স্মল। তাহলে বিগ কেক থেকে আমাদের ভাগটাকে আমরা একটু বড় করতে পারি কিনা এই প্রতিবন্ধকতা দূর করে? প্রথমে হচ্ছে আপনি যদি আপনার কেকটা, যদি কেকের পরিমাণটা, যদি আপনার স্লাইসটা বড় করতে চান, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ। এমন হতে পারে না যে আচ্ছা আমি ভিয়েতনামে বেচি, আমার ড্রাগ ভিয়েতনামে যায়, আমি এটাতেই খুশি। এইভাবে যদি চিন্তা করেন আপনি কোনোদিনও বড় হবেন না। সো ইউ থিঙ্ক, যেমন আমরা এখানে করি, বাংলাদেশে আমরা বড় কেন? বিকজ উই থিঙ্ক বিগ, উই ইনভেস্ট thousands of crores, we employ thousands of people, you know, so we try to get the best brains into our company. বড় ভাবে চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ধরেন কি লাগবে, একটা তো বলছি আপনার R&D করতে হবে, সো ইউ হ্যাভ টু লেট মি স্পেন্ড মানি। ইভেন এই খারাপ সময়ে, I know last year Incepta spent 150 crores in R&D, Renata spent 165 crores in R&D. তো আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি না, বিকজ উই নো আমাদের ভবিষ্যৎ ইজ লিঙ্কড টু R&D. সো এটা এই সরকার বুঝে না, এটা ওনারা আছেন ওনাদের যুগে, বাট R&D করতে হবে বিকজ ইউ হ্যাভ টু ডু সামথিং দ্যাট ইজ ডিফারেন্ট, রাইট? এটা একটা। সেকেন্ড হচ্ছে, when you're talking about partnerships, sometimes partnership মানে you have to take over another company in America or Europe. Let's say this is a company, ছোট company আছে, they have technology and you want access to that technology. আমরা বাংলাদেশি হয়ে কেন কিনতে পারবো না ওদেরকে? এখানে আমাদের কারেন্সিতে একটা রেস্ট্রিকশন থাকে, এটা ছুটতে হবে। সো বিকজ ফার্মাসিউটিক্যালে বড় হতে, বিকজ আপনাকে বললাম কিছু কিছু জিনিস 7 বছর 8 বছর লাগে। সো এইটাকে তাড়াতাড়ি করার জন্য কি করা যায়, সেটা হলো যে কোম্পানি অলরেডি 7 বছর পার করে ফেলেছে আমি ওকে গিয়ে কিনে নেব। এইভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা গ্রো করে। এখন আমি যা দেখছি, আপনি যদি কোম্পানির সাইজগুলো দেখেন, বাংলাদেশের যারা টপ 10 কোম্পানিজ, বিশ্বের জেনারিক কোম্পানিজের তুলনায় এরা কিন্তু, ইউ টেক আউট দ্য বিগ ওয়ানস, দ্য টেভা, মাইলান, এগুলোকে বাদ দেন, ওই কয়টা বাদ দেন, তারপরে যেগুলো দেখবেন একটা বিরাট নাম্বার অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আছে বিশ্বে, এরা কিন্তু আমাদের সাইজের। সো আমরা এখন ছোট না। সো ফর আস, যে ওয়ান্স দিস প্রাইসিং ননসেন্স এটা গোজ একটু লিবারালাইজড হয়ে যাবে, we want to do big things, you know, rather than এই যে কয়েকটা বানালাম, we are from Bangladesh, our products are cheap, please take it. আমাদের মেডিসিন ওষুধ বোধ হয় 150টার মতো দেশে। Yes, but it's কয়েকটা জায়গা খুব, it's very small, মানে it's very small. It you have to dominate countries.
যেমন দ্য ওয়ে ইন্ডিয়া ডাজ ইট, ইন্ডিয়া আমেরিকার প্রেসক্রিপশনস ডমিনেট করে ইন্ডিয়ান কোম্পানিজ, চাইনিজও ঢুকেছিল, এখন একটু বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে কমে গেছে। দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। লেটস সে উইভ বিন ইন শ্রীলঙ্কা ফর ইয়ার্স, কিন্তু টপ যে কোম্পানিগুলো আছে দিজ আর অল ইন্ডিয়ানস। Why? Because they thought big. আমরা যখন পুরো ডিস্ট্রিবিউটরের উপর ছেড়ে দিয়েছি, Indians went and set up offices there. ওর নিজের লোক ছিল, অনেক পয়সা খরচ করেছে ব্র্যান্ড ডেভেলপ করতে। আমরা তো করিনি তো। দিস থিংস উই হ্যাভ টু ডু, বাট হচ্ছে তো। যেমন এখন দেখেন স্কোয়ার কেনিয়াতে ভালো করছে, দে হ্যাভ সেট আপ আ ফ্যাক্টরি Kenyatta, and now they're doing so well, they're thinking of a second factory. They are thinking of acquiring distribution chains in the Philippines. তো এরা বড় চিন্তা করছে। তো আমি বলছি দেখেন, আপনারাও তো করছেন। আমরাও করছি। আমরা উই আর ভেরি R&D ফোকাস, অ্যান্ড হোয়াট উই ডু ইজ উই গো টু, আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের কাছে কোম্পানিরা আসে, ওরা এসে বলে আমরা দেখছি তোমরা ওষুধ, অনেক রকমের ওষুধ বানাতে পারো, আমার জন্য বানিয়ে দাও, সো আমার জন্য গবেষণাটা করে দাও। সো এই জিনিসটা তো বাংলাদেশি ছেলেমেয়েরা করছে, বাচ্চা ছেলেমেয়েরা করছে। সো এই জায়গায় আমরা যেতে চাই, আরও যেতে চাই। আরেকটা হচ্ছে কি, ওষুধ শিল্পের যে বিস্তার লাভ করেছে, ইট ইজ বিকজ অফ এন্টারপ্রেনিয়র্স। এই জন্য আমি বলতে থাকি, দেখেন আমার চেহারা আপনার পছন্দ না হতে পারে, কিন্তু এন্টারপ্রেনিয়ররা কিন্তু এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে বড় করেছে। এদেরকে এন্টারপ্রেনিয়রভাবে যাতে ওরা চলতে পারে সেই এনভায়রনমেন্টটা তৈরি করেন, তাহলে আপনি দেখবেন অবাক হয়ে যাবেন যে কি করতে পারে বাংলাদেশে। সো আমি তো দেখছি, আমি তো অনেক দিন ধরে আছি এই ইন্ডাস্ট্রিতে, ইট মাস্ট বি 24 ইয়ার্স। মানে ফার্স্ট 15 ইয়ার্সে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে R&D ক্যাপাবিলিটি যা ছিল, তারপরের যে ফিউ ইয়ার্স কোনো তুলনা নেই, এত র্যাপিডলি ডেভেলপ করেছে। সো লেট আস ডু ইট, লেট আস স্প্রেড আওয়ার উইংস। আমাদেরকে অপরচুনিটি দিলে আমরা করে দেখাবো। অ্যান্ড pharmaceutically you don't hear of defaulters. Pharmaceutically you don't hear of যেটা এ চুরি করে। These are good companies. They're good companies, নিজের থেকে বড় হয়েছে। কেউ বলেনি যে তোমার ওয়ার্ল্ড ক্লাস মানের ফ্যাক্টরি থাকতে হবে, ওয়ার্ল্ড ক্লাস মানের প্রোডাক্ট থাকতে হবে, কেউ বলেনি, ওরা নিজেরা করেছে। সো যেটা আমরা ভালো পারি সেটা আমাদেরকে করতে দেন। রেনেটার গ্লোবাল এই মুহূর্তে এক্সপানশন বা গ্লোবাল অ্যাক্টিভিটিস কোন জায়গায় আছে কোম্পানিগুলোর সাথে, এবং আপনাদের ফিউচার কি প্ল্যান আছে? আই থিঙ্ক ইফ আই এম নট মিস্টেকেন আমরা বোধহয় 50টা দেশে আছি, বাট আমাদের একটা বড় অংশ হচ্ছে ইনস্টিটিউশনদের সাথে, লাইক ফর এক্সাম্পল ইউনিসেফ, ওদের সাথে একটা বড় আছে। তারপর ইউরোপ অ্যান্ড আমেরিকা আর বিগ ফর আস। সো ওখানে রেগুলারলি প্রোডাক্ট রেজিস্টার হচ্ছে। সো আই এম কোয়াইট হ্যাপি অ্যান্ড উই হ্যাভ লোডস অফ পার্টনার। উই আর অলরেডি গ্লোবালি কানেক্টেড। We are well connected. We are, and certainly আমি এখন বিদেশে আমি শুনি রেনাটার নাম বললে সাধারণ মানুষ চিনবে না, বাট ইন্ডাস্ট্রি পিপল উইল নো, অ্যান্ড দে কনসিডার আস এরা একটু আপস্টার্ট টাইপের। এটা কোত্থেকে আসলো, এটা তো জানতাম না, এরা কোত্থেকে আসে, আর এত ওষুধ তৈরি করে কি করে এরা। এই একটা ভালো জিনিস হয়েছে। সো আমাদের কাছে অনেক বড় বড় কোম্পানিরা আসে। আমরা চাইলে এখন এটা জাম্প করতে পারি, গ্লোবাল মার্কেটে জাম্প করতে পারি। অফকোর্স সে ব্যারিয়ারগুলো কি আছে? একটা ব্যারিয়ার আছে বড়, যেমন বলছিলেন, যেটা হলো গভর্নমেন্টের পলিসির দিকে একটা আছে, আপনাদেরকে পেছনে লেগে থাকে একটা পরিবেশ সৃষ্টির বিষয় আছে, আর আমাদের কাঁচা মাল। হ্যাঁ, ইয়েস, কাঁচামাল। এটা হচ্ছে এটা চিন্তাটা দুই রকম আছে। আমার চিন্তাটা সবার সাথে মিলে না। এটা কাঁচামাল তৈরি করতে পারা, ইটস আ স্কিল, দ্যাটস দ্য ওয়ে আই লুক এট ইট, ইটস আ স্কিল। এই স্কিল একটা এডিশনাল স্কিল মানুষের থাকা ইজ গুড। সো যারা যেসব কোম্পানিরা এপিআইতে ঢুকতে চাচ্ছেন, ওনাদের চিন্তাভাবনা অনেক বড়। ইট মে বি যে আমি ওনাদের চিন্তাভাবনা, ওনারা যেভাবে মার্কেটটা দেখছেন,
মেবি আমি এটা বুঝতে পারছি না। সো আমার ফোকাস ইজ নট ইন এপিআই, বাট এপিআই ইজ অনেক কোম্পানির ফোকাসটা আছে, দে হ্যাভ স্পেন্ড থাউজেন্ডস অফ ক্রোর্স ইন ইট, অ্যান্ড ওনাদের ধারণা হচ্ছে যে বিশ্বের মার্কেটে দে উইল বি এবল টু ডু সামথিং মিনিংফুল। সো হতে পারে, ওয়াই নট, ওয়াই নট, যদি ওরা করতে পারে, বাট ইটস নট দ্যাট যে কাঁচামাল করলেই বাংলাদেশের ইন্ডাস্ট্রি বিরাট হয়ে যাবে, এই চিন্তাটা এটা করা ঠিক না, বিকজ ইটস ভেরি স্পেকুলেটিভ এটা বলা। বাট আই ডু থিঙ্ক এপিআই এখানে যারা করতে চাচ্ছেন ওনারা খুব ভালো কাজ করছেন। বায়োটেকনোলজিতে যে কাজ হচ্ছে, কাপল অফ কোম্পানি, ইনসেপ্টা হেলথ কেয়ারের যারা করছে, দিস উইল একদিন না একদিন একটা খুব সুফল বয়ে আনবে বাংলাদেশের জন্য। সো ওরা এই কাজে ভালো, লেট দেম ডু দিস। এবং আমাদের মানে সবাইকে সবকিছু করতে হবে, নট দ্যাট কেউ কেউ Exactly. স্পেশালিস্ট হোক, সেটা Exactly. কয়েকটা হ্যাঁ। কোম্পানি যদি এপিআই আমাদের ফুল সাপ্লাই দিতে পারে তাহলে তো ভালো। আমার ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমবে, $1.5 থেকে $2 বিলিয়ন আমার বাইরে। নট নেসেসারিলি, বিকজ আপনার ডিপেন্ড করে আপনার ভ্যালিউ অ্যাডেডটা কত হয়, percent করতে মানে পারবেন। মুশকিল হয় এপিআইতে সবসময় খুব প্রফিট থাকে না। সো দ্যাটস ওয়াই যেমন রেনাটায় আমরা খুব একটা এপিআই নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, বাট এক ধরনের এপিআই নিয়ে উইয়ার ইন্টারেস্টেড, বাট জেনারেলি উইয়ার নট ইন্টারেস্টেড এই মুহূর্তে। বাট উই অলসো থিঙ্ক যে সাপোজ যদি দেখি যারা এপিআই করছেন ওনারা ভালো করছেন, উইল গো অ্যান্ড বাই আপ আ কোম্পানি ইন ইউরোপ, and we'll bring them back here. We'll do our API here. So আমরা দেখছি how it's going, because এই মুহূর্তে আমাদের ফোকাসটা হচ্ছে ইন্টারেস্টিং ওষুধ বানানো দুনিয়ার জন্য। সো আমার পুরো R&D is there. সো আমি এখন আমার এমনিতে তো টাকা পয়সা কমে গেছে, তো ওইটার জন্য আমার এখন এপিআইতে কি বায়োটেকে আমার ইনভেস্ট করা খুব মুশকিল। বাট দেন এগেন পার্টনারশিপে, যেমন ফর এক্সাম্পল উই সেল biotech products in Africa, but it's made in China. So this is the partnership thing, so একটা কথা বলা হচ্ছে যেটা হলো সামনে এলডিসি গ্র্যাজুয়েশন আছে। yes, hope. এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা গ্র্যাজুয়েট করি বা এটা ডিলে করবে কি করবে না, এটা স্টিল আনসার্টেন। Right. তো এইটা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কোনো ধরনের চ্যালেঞ্জ, ঝুঁকি বা সম্ভাবনার কোন দিকগুলো নিয়ে আসতে পারে? আমি ডিরেক্টলি হচ্ছে যে আপনি এখন যে প্যাটেন্ট আমরা ফাইল করতে দিই না, প্যাটেন্ট ফাইল করতে দিতে হবে। যেমন একটা দুনিয়া একটা নতুন ওষুধ আসলো, আমরা ওটাকে বানিয়ে নিতে পারি, ওইটা আর পারবেন না। সো এটা একটা। তারপর যেগুলো হয় আর অনেক আনফরসিন জিনিস আসে, যেমন বিদেশি কোম্পানিরা করে, যেটা একটা ওষুধ যেটার প্যাটেন্ট এক্সপায়ারি হয়ে গেছে, ও এসে বলবে যে আমি যেটা আনছি ওটা একটু ডিফারেন্ট, ওইটার জন্য আলাদা প্যাটেন্ট লাগবে। দিস ইজ হ্যাপেন্ড ইন ইন্ডিয়া ইন কোয়াইট আ ফিউ কেসেস। সো আ লট অফ আনসার্টেন থিংস হ্যাপেন। আরেকটা জিনিস হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন ইজ ব্যাড ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ। সো বাংলাদেশের ইকোনমিতে একটা নেগেটিভ প্রভাব পড়বে। সো ওইটা যদি হয় মানুষের হাতে টাকা পয়সা কমে যাবে। তো আমি অ্যাগেন I'm hoping at least তো বিএনপি তো শুনেছি they don't like LDC graduation, তো ওরা ঠেকাতে চেষ্টা করবে। সো গুড লাক টু দেম। এই ইন্টারিম গভর্নমেন্ট তো একদম যে দৌড় দিয়েছে, লুঙ্গিতে কাঁচা মেরে যে দৌড় দিয়েছে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য, I think that was really silly of them, so but let's hope যে এটা ঠেকানো যায়। এই মুহূর্তে আপনার কোম্পানি সম্পর্কে একটু জাস্ট ছোট্ট করে জানতে চাই, আপনারা ভবিষ্যতের প্ল্যানগুলোকে কিভাবে সাজিয়েছেন? R&D একটা ফোকাস আছে, আপনি আফটার 5 ইয়ার্স রেনাটাকে কোন জায়গায় দেখতে চান? প্রথমে আমি কোশ্চেনটা করেছিলাম, তো আবার এগেইন আই এম আস্কিং দ্য সেম কোশ্চেন। জি, আমাদের আই এম হোপিং যে ইন দ্য নেক্সট 5 years রেনাটা উইল বি known as a company that is global. That means ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এইগুলোতে রেনাটার একটা প্রেজেন্স থাকবে। সো মানুষ জানবে যে ওকে এই একটা ওষুধ কোম্পানি আছে বাংলাদেশ থেকে, দে মেক ইন্টারেস্টিং মেডিসিনস, এটা একটা। সো এটার জন্যে অ্যাজ উই সে প্রচুর পরিমাণ ট্যালেন্ট লাগবে, প্রচুর পরিমাণ টাকা লাগবে টু দ্য R&D. সো আই এম হোপিং যে apart from Renata, I'm hoping যে বাংলাদেশে যারা ইউনিভার্সিটিতে যারা খুব মেধা আছে যাদেরকে আমরা বিদেশে যাতে পালিয়ে না যায়,
আমরা এদেরকে ধরে রাখতে পারবো। সো ইন দ্য নেক্সট 5 years আই এম রিয়েলি হোপিং যে রেনাটায় অনেক ট্যালেন্ট রিটেন করবে। সো ইউনো দেন পিপলস থিঙ্ক যে এটা তো শুধু রেনাটাই R&D করবে না, রেনাটার যদি R&Dতে সাকসেসফুল হয় 20 কোম্পানিজ উইল গেট ইনটু ইট। সো যেমনটা আমরা বলছিলাম শুরু মাঝখানে একবার বলছিলাম আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলেন। সো অর্থনীতি বনাম ওষুধ, মেডিসিন, ওষুধ শিল্প, ফার্মা, হেলথ। এখন আগামী সরকার যারা আসবেন, যে দলগুলো আছে, তারা আপনার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমাদের এখানে বড় একটা অভিযোগ ছিল, বা অভিযোগ না, এটা রিয়েলিটি ছিল যে আমাদের হেলথ বাজেট খুবই কম, জিডিপি লেস দেন 1%, 0.67%। তো এই বাজেট দিয়ে আসলে তেমন কিছু করা যায় না। তো এখন তারাও বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে এটাকে 5 থেকে 8-এর মধ্যে নিয়ে যাবেন জিডিপির। তাহলে তারাও হেলথের দিকে একটা নজর দিচ্ছেন। তো এই মুহূর্তে আপনার কাছে আমি জানতে চাইবো, যেটা নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, নতুন সরকার আসতে যাচ্ছে, আমাদের যে সম্ভাবনা আছে ফার্মা ইন্ডাস্ট্রিতে আপনার গ্লোবাল মার্কেটে ধরার, আমাদের নিজের ইকোনমির ব্যাকবোনটাকে আরও স্ট্রং করার, বিকজ উই নিড হেলদি লেবার ফোর্স। তো সেইটাই নতুন সরকারের কাছে আপনাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে কি ধরনের এক্সপেকটেশন আছে, যেগুলোকে প্রায়োরিটি দিয়ে যা কিছু হয়ে গেছে গত 1.5 বছরে সেটা সর্ট আউট করে যাতে ফাস্ট মুভিং লেনে আমরা যেতে পারি? এসেনশিয়ালি আমার কাছে একটাই পয়েন্ট, আমি যখনই ওনাদের সাথে দেখা হয় আমি ওনাদেরকে একটা পয়েন্টই বলি যে দেখেন, entrepreneurs built বাংলাদেশ, দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এদেরকে এন্টারপ্রেনিয়র হতে দেন। আপনারা ডোন্ট মেক দ্য লাইফ ডিফিকাল্ট। আমি এমন কিছু পলিসি, যেমন ওষুধে যেটা বলছেন, ওষুধে লেটসে বিএনপি ক্ষমতায় আসে, আমি বিএনপিকে বলবো আপনারা 94 সালে যে প্রাইসিং পলিসিটা করেছেন ওই পলিসিটা থাক, ওইটাই রাখেন, আমি তো নতুন কিছু চাচ্ছি না। সেই পলিসির সাথে বর্তমান পলিসির তফাৎ কি? ওই পলিসিটা আছে এখনো, কিন্তু মানছে না গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট নিজের গভর্নমেন্ট পলিসি মানছে না। সো এটা কি জনতুষ্টিমূলক কিছু কার্যক্রম? তো ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে ভোটের রাজনীতি করতে হয় না। বাট ইটস নাইস, মানে আপনি যখন বলবেন ওষুধ কোম্পানিরা লুটে পুটে খাচ্ছে, তো পিপল ফিল গুড, যে পিপল অলওয়েজ লাইক টু পয়েন্ট আউট, আপনি দেখবেন স্পেশালি অন সোশ্যাল মিডিয়া, দে অলওয়েজ ওয়ান্ট টু ফাইন্ড আউট ভিলেনটাকে। So when somebody points out, we like villain, not hero. Yeah, heroes খুব একটা পছন্দ করে না, but sometimes they do, খুব exceptional কে হলে, but people actually enjoy saying এটা villain, এই লোকটা খারাপ, একটু গালি দিয়ে আমার জীবনে যা ব্যর্থতা আছে ওটার থেকে একটু পরিত্রাণ পাচ্ছি যখন আমি এই লোকগুলোকে গালি দিই। So this is what has happened. So but I'm saying যে political গভর্নমেন্টসরা কিন্তু উদ্যোক্তারা যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা ওনারা খুব ভালো করে বুঝেন। এখন কিন্তু হয়ে যাচ্ছে ওয়েন পপুলিস্ট মেজার্স চলে আসে, যেমন যে আমাদের এগেনস্টে যা হচ্ছে, ওষুধের দাম বাড়াতে দিব না, ইটস আ পপুলিস্ট থিং। কেউ তো চায় না, কেউ তো আমাদের এসে বলবে না যে আপনার ওষুধের দাম বাড়ান। তো কিন্তু I think political parties might have a difficult part to navigate, যে না ওষুধ কোম্পানিগুলো বসে যাচ্ছে, আমার কিছু দাম বাড়াতে হবে। ওরকম হলে ইফ উই ফাইন্ড যে আস্তে 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 আমাদেরকে দাম বাড়াতে দিচ্ছে, আই এম নট সেইং যে 13ই ফেব্রুয়ারি 500টা ওষুধের দাম বেড়ে যাবে, আই এম নট সেইং এনিথিং লাইক দ্যাট। আমাকে পথটা দেখিয়ে দেন যাতে আমি বুঝতে পারি আচ্ছা ওষুধের দাম একটু একটু করে বাড়ানো যাবে। সো আমার যে টাকার দরকার, সেই টাকার দরকার R&Dর জন্য, কিংবা বিদেশে অফিস সেট আপ করার জন্য, সেলস ফোর্স সেট আপ করে যে টাকা লাগবে, ওই টাকার আমার অভাব হবে না। অ্যান্ড আরেকটা জিনিস যেটা গভর্নমেন্ট বুঝবে, ইউ সি যখন ইকোনমি সাকসেসফুল হয়, দ্যাট জেনারেটস আ লট অফ ট্যাক্স রেভিনিউ। You can fund many government programs through that tax revenue. মানে কোম্পানি যেমন আপনি হেলথের জিডিপি এক্স্যাক্টলি যে বাজেট বাড়াতে চান। So for example, before all this nonsense happened, মানে 2023 থেকে রেনাটার প্রফিট তো ছিল 500 কোটি টাকা, গত বছর প্রফিট হয়েছে 200 কোটি টাকা। সো আমরা যে ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, ওটা আধার চেয়েও বেশি কমে গেছে। So if I go back to 500 crores,
যা ছিল এখন ডাবলের বেশি হয়ে যাবে। সরকার তো এটা বলতে পারছে না যে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। না না, মানে উল্টা তো, আমাদের যারা ট্যাক্স দেয় ওদের কি তো ধরে, Exactly. সো যেখানে এভরি টাইম একটা ট্যাক্সের শর্টেজ হয়, এই কোথায় এই বড় ট্যাক্স পেয়ারগুলো কারা আছে এদেরকেই ধরে গিয়ে। সো আই এম সেইং যে আপনি এন্টারপ্রেনিয়রদেরকে বড় হতে দেন। আই মিন ফর এক্সাম্পল, যেমন যখন বিজিএম এর প্রেসিডেন্ট সরকারের প্রধানের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চান, স্বতঃস্ফূর্তভাবে অ্যাপয়েন্টমেন্টটা দিবেন। ডোন্ট মেক এক্সকিউজেস যে কেন ওনার সাথে দেখা করার দরকার নেই আমার। এন্টারপ্রেনিয়রদেরকে একটু সম্মান দেখান। দে হ্যাভ ডান আ লট ফর দ্য কান্ট্রি। আপনার ওনাদের চেহারা পছন্দ না হতে পারে, ওনারা যেভাবে, বিকজ আমরা একটু এন্টারপ্রেনিয়র হচ্ছে, আমরা একটু মুখে যা আসে তাই বলে দিই। অ্যান্ড আরেকটা জিনিস হয়, আমরা সবসময় পাওয়ার ঘেঁষা, বিকজ উই আর স্কেয়ার্ড যে গভর্নমেন্ট কি করবে। সেটা তো মানে এন্টারপ্রেনিয়রের দোষ না, আপনার পলিটিক্স আপনাকে ফোর্স করে। পলিটিক্যাল ইকোনমিটা যেভাবে স্ট্রাকচারড হচ্ছে, গড়ে উঠছে, আপনাকে তো এটার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। ইয়েস, বাট এটা তো মানুষ পছন্দ করে না। যখন দেখছেন যে মানুষ রাস্তায় প্রোটেস্ট করছে এগেনস্ট দ্য গভর্নমেন্ট, এরকম সে আমার মতো কয়েকটা ব্যবসা কি, আমার চেয়ে অনেক বড় ব্যবসায়ীরা ওনারা বসে বসে গভর্নমেন্টের জন্য কবিতা পড়ছেন, এটা তো ভালো লাগে না দেখতে। সেটা তো বিগত 14-15 বছরে আপনার ব্যবসায়ীরাও তো একটা পার্টিজান হয়ে গেছিল। ব্যবসায়ীদের সংগঠনগুলো হচ্ছে পার্টিজান হয়ে গিয়েছিল, প্রফেশনালিজম কারো ভিতরেই দেখা যায়নি। তো সেখান থেকে কি গত 1-1.5 বছরে আমরা আসলে ইয়েস, দ্যাট ইজ এ গুড থিং, এই জিনিসটা ভালো হয়েছে। বাট আই এম হোপিং যে নেক্সট যে গভর্নমেন্ট আসবে, ব্যবসায়ীরা একটু দেখাবে যে আমার বুকের পাঠার জোর আছে, যে জাস্ট বিকজ একটা পলিটিক্যাল পার্টি এসছে, আমার সব সর্বস্ব দিয়ে ওই গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে। লেটস হোপ উই ডোন্ট গেট ইনটু দ্যাট পাথ, বিকজ দ্য লাস্ট থিং উই নিড ইজ আনাদার গ্রুপ অফ অলিগার্কস, যারা ব্যাংক লুট করবে, সব দেশের ব্যবসা নিয়ে নিবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা যে বাংলাদেশ বড় হয়েছে, দেখেন, এই এগেন আই সেড দিস, এটা আমি মানুষকে পচিয়ে দিয়েছি এটা বলতে বলতে। বাংলাদেশকে বড় করেছে বাংলাদেশিরা, নট জাস্ট হাতে গোনা 2-3 জন। বাংলাদেশকে বড় করেছে, বাংলাদেশকে খাওয়ায় কারা? কৃষকরা। 1970s যে ফলনের yield ছিল, ওই ফলন যদি এখন থাকতো, বাংলাদেশিরা না খেয়ে মারা যেত। সো ইউভ গট কৃষকদের yield প্রচণ্ড রকমের। আমাদের yields আর অ্যামাং দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ আমাদের জমিগুলো ছোট ছোট, খুব ইন্টেন্সিভলি কালটিভেট করা যায়। ইউ হ্যাভ মহিলাদের যে বিরাট ট্রান্সফরমেশন এসছে, it's because of garments. Garments as শ্রমিক has done an amazing thing. We are talking about in 1980s যে মহিলারা ইন্ডাস্ট্রিতে কাজ করতো না। Look at this is এই মহিলাদের কোথায় গেছে স্ট্যান্ডার্ডটা। সো এই ওরা কোথায় চলে গেছে। থার্ড হচ্ছে আমরা উদ্যোক্তারা, যাদেরকে 80s-এও ছিল না, উদ্যোক্তা ক্লাসটা কিন্তু উঠতে আরম্ভ করেছে 1991 থেকে, বিকজ ওখানে বিএনপির ওই রিজিমের পলিসিটা ওয়াজ ভেরি গুড। মানে এসেনশিয়ালি আই লাইক দ্যাট ভেরি মাচ। হচ্ছে আমরা খুব বেশি একটা কিছু করতে চাই না, আপনারা করেন। সো উইচ ইজ আইডিয়াল ফর এন্টারপ্রেনিউরস, একদম আইডিয়াল ফর এন্টারপ্রেনিউরস। তারপরে ইউ হ্যাভ প্রবাসীরা যেটা পাঠায়, রেমিটেন্স। আমি আপনাকে বলি, প্রবাসীরা যদি টাকা না পাঠাতো, আমাদের মতো বড় লোকদের যা ফুটানি আছে না, সব বেরিয়ে যেত। এই যে আমরা বিদেশে গিয়ে দামি হোটেলে থাকি, এই করি ওই করি, এটা প্রবাসীর আয়না থাকলে আসতো না। বাংলাদেশ এতদিনে এই যে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেল বাংলাদেশ, প্রবাসীর ভাই বোনেরা যদি না থাকতেন, আমরা শেষ। এজন্য তো আমরা মাঝে মাঝে বলি 3 আনসাং হিরোজ, ফার্মার্স, আরএমজি ওয়ার্কার্স এন্ড হচ্ছে রেমিটেন্স। আরেকটা যেটা আছে ওদের, যদিও এখন এনজিও হ্যাজ বিকাম আ ডার্টি ওয়ার্ড বিকজ অফ এই গভর্নমেন্ট, এনজিওস যা রোল প্লে। ডার্টি ওয়ার্ড বলছেন? Because when they look at the cabinet, they say সবাই majority. But NGO their role, especially in the 80s, has been amazing. এখনো আপনি কোভিডের সময় যদি if you didn't have microcredit, বাংলাদেশিরা না খেয়ে মরে যেত। বিকজ আপনি অর্থনীতির ছাত্র, আমি আগেও মেনশন করেছিলাম। আবার একটা প্রশ্ন করি, একটা ভালো অর্থনীতির জন্য একটা ভালো ফার্মাসিউটিক্যাল সেক্টর কেন দরকার?
সব দেশে নাই, সো ইটস নট দ্যাট Not necessary. নট নেসেসারি। মানে আপনি এশিয়াতে দেখেন এশিয়াতে তো ইউভ গট ইন্ডিয়া, ইউভ গট পাকিস্তান, তারপর R&Dতে খুব ভালো হচ্ছে সাউথ কোরিয়া, and তারপর Indonesia has a very strong local industry, so it's not necessary. You know, আমেরিকায় যারা এখন এক্সপোর্ট করে, it's a handful of countries, mainly India, there's a bit of China, but not very much. So যে কিন্তু we are lucky যে যেভাবেই হোক না কেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা উঠে গেছে, অ্যান্ড এটা ইজ কমপ্লিটলি বিকজ কিছু উদ্যোক্তার জন্য আমাদের প্রিভিয়াস জেনারেশন যেটা, এবং এটা এখন আমাদের ইকোনমির একটা স্ট্রং ব্যাকবোন হিসেবে কাজ ইট করতে ইজ আ পারে। ভেরি স্ট্রং, ওই জিনিসটা বললাম, এটা ভ্যালিউ অ্যাডেড প্রোডাক্টস এর জন্য ভালো, অ্যান্ড ব্রেন ড্রেনটা যাতে থামাতে পারে আমাদের ট্যালেন্ট। আমরা যে এত বলে থাকি রপ্তানির বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন, আমাদের 83% আসছে সব আরএমজি Yes, থেকে, yes. মানে সবকিছু এক বাস্কেটকে আমরা রেখে দিয়েছি। Yes. এই ডাইভার্সিফিকেশনের ভিতরে ফার্মাসিউটিক্যাল সেক্টর কতটা বিগ রোল প্লে করতে পারে? Well, আপনি কোনো পটেনশিয়াল সম্ভাবনা কেমন দেখেন? ওয়েল নট রাইট অ্যাওয়ে, বিকজ ওইটার জন্য আপনার ওই যে ডলার নিতে দেয় না, আমাদের একটা বাধা আছে না, ওইটাই বলছি আপনার ফার্মাসিউটিক্যালে, বিকজ এভরিথিং টেকস টাইম। আমি একটা উদাহরণ সবসময় দিই, এটা মানুষ বুঝতে সুবিধা হয় ইন্ডাস্ট্রিটা কি। আপনার শার্টের বোতাম ওইখানে আছে কালো সাদা দেখছি, আপনি একটা গার্মেন্টসের লোককে গিয়ে ওখানে গিয়ে বললেন যে আমার বোতামগুলো আমি চাই একদম ধবধবে সাদা হবে, সো আপনাকে সাথে সাথে বানিয়ে দিতে পারবে। এখন আপনি যদি আমার একটা ভেরি মাইনর চেঞ্জ, না, এই মাইনর চেঞ্জটা আপনি আমাকে ওষুধে করতে বলেন, I will take a minimum of 6 months, because medicines are different. It takes years. একটু মানে এই জিনিসগুলো আমি এখন যেমন আমার ছেলে কোম্পানি ইফেক্টিভলি চালায়, ও বলছে আচ্ছা এই জিনিসটা করছি আমরা, অ্যান্ড আই এম সেইং যে এটা তো 20 বছর আগে আমরা চিন্তা করেছিলাম, মানে সো ও তো বুঝতে পারছে যে এভরিথিং টেক্স টাইম। সো হোয়াট উই নিড ইজ ফার্স্ট partnerships to lagbe. We need to acquire companies. We need to acquire companies in China. You know, we need to have partnerships with South Korea because they're very, very good with R&D. You know, there are companies in Europe, অনেকগুলো লাইসেন্স আছে, 300টা প্রোডাক্টের লাইসেন্স আছে, ভালো করতে পারছে না। We need to go and buy up those companies, যাতে পরের দিনই I have access to 300 licenses. So I can sell 300 products to Europe. এই জিনিসগুলো বলছি আমাদের ডানাটা মেলতে দেন। ইউনো, মানি লন্ডারিং করতে আমার এত চিন্তা করতে হয় না। আমাকে যদি সরকারে কেউ বলেন যে $234 বিলিয়ন তো গেছে, না গেছে, শুনেন আমি বলি, আমি সরকারের ওইটাই তো প্রবলেম হয়নি। আর এখন যখন আপনি অ্যাকোয়ার করতে যাবেন কোম্পানি, তখন প্রবলেম, মানে আমি এটা বিউরোক্র্যাটসে সবসময় বলি, দেখেন স্যার, আপনার যদি মানি লন্ডারিং করার ইচ্ছা থাকে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। কিন্তু আমি কি যখন আমি বলছি যে বিদেশি কোম্পানি কিনবো, আমি মানি লন্ডারিং এর জন্য বলছি না, মানি লন্ডারিং এর অনেক উপায় আছে। সো এইখানে রেস্ট্রিকশন গুলো আপনাদেরকে কিভাবে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? ধরেন সাপোজ দেয়ার ইজ আ কোম্পানি আউট দেয়ার, ইউ নো, $30 million, সো $30 million আছে, আমি বলছি যে আই ওয়ান্ট টু বাই ইট, হ্যাঁ, তখন এখান থেকে টাকা নিতে দিবে না। সো সাপোজ আই সে যে না ঠিক আছে, এই বিদেশি মাল্টিন্যাশনাল ব্যাংকটা আছে, আমি ওর লন্ডনের ব্রাঞ্চ থেকে নিয়ে নিচ্ছি, কিন্তু জমি বন্ধক রাখছি এখানে, জমি বন্ধক রাখছে এখানে, ও রাখতে দিবে না, বলে তো বিদেশিরা বাংলাদেশের জমি নিয়ে নিবে। বাট দেয়ার আর লট অফ লোনস বাই মাল্টিল্যাটারাল। এটা একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে আছে। অফকোর্স। তো এই প্রতিবন্ধকতাকে যদি নতুন সরকার ভাঙতে পারে, আপনি যেটা এক্সপেক্ট করছিলেন, দেন আমাদের ফিউচার It should be much better, but you see the ticket sizes have gone up, because এটা তো আজকে থেকে বলছি না, এটা আমি বলছি 2007 সাল থেকে বলছি। তখন কোম্পানিজ পাওয়া, যেমন ইন্ডিয়া প্রথমে বড় হলো কি করে, বাই ডক্টর রেড্ডিজ বট 2টা ইউকের কোম্পানি ফর £8 million, জাস্ট £8 million। তখনকার দিনে পাওয়া যেত 5-6 মিলিয়নে কোম্পানি পাওয়া যেত।
এখন to get a company for a ticket size, less than $50 million is not easy. So, we've sort of made life difficult for ourselves. So, এখনো বলছি যে এখন যখন আসবে যে একটা সুযোগ আসবে যে ঠিক আছে দিস ইজ আ $30 million কোম্পানি, বাপ বুড়া হয়ে গেছে, ছেলে মেয়েদের ইচ্ছা নাই। নতুন সরকারের কাছে আমরা যদি 1 2 3 4 করে আপনার প্রায়োরিটি জানতে চাই, যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এগুলো পেলে দে ক্যান জাম্প। ওকে, সো আই উড সে ওয়ান উড বি এই যে ওষুধের প্রাইসিং পলিসি যেটা আছে 1994-এর, যেটা এখন 2023 ড্রাগ অ্যাক্টের মধ্যে আছে, ওটাকে মানেন। দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে কারেন্সি একটু লিবারালাইজ করতে দেন, আমরা যখন বিদেশে ইনভেস্ট করতে চাই বিদেশে ইনভেস্ট করতে দেন। অ্যান্ড থার্ড, এপিআই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় উপাদান যেটা আমাকে সবসময় বলে ইজ পাওয়ার। সো অ্যান্ড চিপ পাওয়ার, এইটা হচ্ছে সবচেয়ে বড় উপাদান। give them power, not only give them power at a subsidized rate, যাতে ওনারা এটাকে এই ইন্ডাস্ট্রিটাকে বড় করে পারেন। সো আই উড জাস্ট গিভ দেম দিস থ্রি পয়েন্টস অ্যান্ড উইল শো ইউ হোয়াট উই ক্যান ডু। কায়সার কবির, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আশা করি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। নতুন সরকার আসলে পদক্ষেপগুলো নেয় কি নেয় না, এগুলো নিয়ে আমরা আবার আলোচনায় বসতে পারবো। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।